আজকে শুধু একটা ম্যাপ দেখা নয়, আমরা একসাথে মিলে একদম শূন্য থেকে একটা দেশের ব্লুপ্রিন্ট বানাবো। তো চলুন আর দেরি না করে সরাসরি ঢুকে পড়া যাক আজকের বিষয়। কিভাবে একটা দেশের ব্লুপ্রিন্ট তৈরি করা যায়, এটাই কিন্তু আমাদের আজকের যাত্রার মূল প্রশ্ন। চলুন এই প্রশ্নটাকেই সঙ্গী করে আমরা ধাপে ধাপে ভারতের ভৌগোলিক কাঠামোর একেবারে ভেতরে ঢুকে পড়ি, ঠিক যেন আমরাই এর নকশাটা তৈরি করছি। যে কোনো নকশা তৈরির প্রথম কাজটা কি? তার স্কেল আর লোকেশনটা ঠিক করা, তাই না? তো আমাদের প্রথম পর্বের ফোকাসও ঠিক এটাই, বিশ্ব মানচিত্রে ভারতের আসল অবস্থানটা ঠিক কোথায়। দেখুন, গ্লোবের ওপর ভারতের অবস্থানটা পূর্ব আর উত্তর গোলার্ধে, আর এর মোট ক্ষেত্রফল প্রায় ৩২,৮৭,০০০ বর্গ কিলোমিটার। ভাবা যায়? এই বিশাল আকারই কিন্তু বিশ্বমঞ্চে ভারতের ভূ রাজনৈতিক গুরুত্বের একটা বড় কারণ। ৭ শুধু একটা সংখ্যা মনে হলেও এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। সারা পৃথিবীতে যত দেশ আছে, আয়তনের দিক থেকে ভারত হল সপ্তম। মানে রাশিয়া, কানাডা, চীনের মতো বড় বড় দেশগুলোর ঠিক পরেই ভারতের জায়গা। আরেকটা দারুণ তথ্য হল, গোটা পৃথিবীর মোট যে স্থলভাগ আছে তার 2.4% জুড়ে রয়েছে ভারত। শুনতে হয়তো সংখ্যাটা ছোট লাগছে, কিন্তু এইটুকু জায়গার মধ্যেই লুকিয়ে আছে একটা আস্ত উপমহাদেশ। আচ্ছা, তাহলে ব্লুপ্রিন্টের স্কেল আর লোকেশন তো বোঝা গেল। এবার কি করতে হবে? এবার দেশের চার কোণাটা চিহ্নিত করে এর মূল কাঠামো বা ফ্রেমটা আঁকতে হবে। চলুন দেখা যাক সে ফ্রেমটা ঠিক কেমন দেখতে। যে কোনো কাঠামো যেমন চারটে পিলারের উপর দাঁড়িয়ে থাকে, একটা দেশের ভৌগোলিক কাঠামো ঠিক সেভাবে চারটে প্রান্তবিন্দুর ওপর ভর করে থাকে। ভারতের ক্ষেত্রে এই চারটে অ্যাঙ্কার পয়েন্ট হল উত্তরে ইন্দিরা কোল, একদম দক্ষিণে ইন্দিরা পয়েন্ট, পূর্বে কিবিথু আর পশ্চিমে ঘোরমোতা। এই চারটে বিন্দু মিলেই কিন্তু ভারতের পুরো আকৃতিটাকে ধরে রেখেছে। এবার ভাবুন তো, এই চারটে বিন্দুকে যদি একটা অদৃশ্য লাইন দিয়ে জুড়ে দেওয়া হয়, তাহলে কি দাঁড়ায়? একটা প্রায় চতুর্ভুজের মতো আকৃতি, তাই না? আর এর মাপটাও কিন্তু বিশাল। উত্তর থেকে দক্ষিণে লম্বায় ৩,২১৪ কিলোমিটার, আর পূর্ব থেকে পশ্চিমে চওড়ায় ২,৯৩৩ কিলোমিটার। ব্যাস, তাহলে আমাদের ব্লুপ্রিন্টের বাইরের ফ্রেমটা রেডি। কিন্তু শুধু ফ্রেম দিয়ে তো আর বাড়ি হয় না, ভেতরের ওয়ারিংও তো লাগে। ঠিক সেরকমই এবার আমরা দেশের ভেতরের কিছু খুব গুরুত্বপূর্ণ অদৃশ্য রেখা আঁকব, যা কিনা সরাসরি আমাদের সময় আর জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। এই যে দুটো অদৃশ্য রেখার কথা বললাম, স্ট্যান্ডার্ড মেরিডিয়ান আর কর্কটক্রান্তি রেখা, এরা ভারতের জীবনযাত্রার উপর অসম্ভব প্রভাব ফেলে। শুনতে অবাক লাগলেও এদের মধ্যে একটা রেখা ঠিক করে দেয় আমাদের ঘড়িতে কটা বাজবে, আর অন্যটা ঠিক করে দেয় আমাদের এখানকার আবহাওয়া কেমন হবে। প্রথমে সময়টা নিয়ে কথা বলা যাক। ভারতের যে স্ট্যান্ডার্ড টাইম বা আইএসটি, সেটা ঠিক করা হয়েছে ৮২.৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা অনুযায়ী। এই রেখাটা ভারতের মাঝখান দিয়ে গেছে, মোট ৫টা রাজ্যের ওপর দিয়ে। আর সবচেয়ে মজার ব্যাপারটা হলো, দেশের একেবারে পূর্ব প্রান্ত মানে অরুণাচল আর পশ্চিম প্রান্ত মানে গুজরাটের মধ্যে সূর্যের হিসেবে সময়ের পার্থক্য প্রায় ২ ঘন্টার। কিন্তু এই একটা মেরিডিয়ান দিয়ে সারা দেশে একটাই সময় চালু রাখা হয়েছে, যাতে কোনো বিভ্রান্তি না হয়। সময়ের পর এবার আসা যাক জলবায়ুতে। কর্কটক্রান্তি রেখাটা ঠিক যেন একটা ছুরি, যা ভারতকে দুটো আলাদা জলবায়ু অঞ্চলে কেটে ভাগ করে দিয়েছে। রেখাটার দক্ষিণ দিকটা হল উষ্ণমণ্ডলীয় বা টরিড জোন, মানে এখানকার আবহাওয়া বেশ গরম আর বছরে অন্তত একবার সূর্য ঠিক মাথার ওপরে আসে। আর উত্তর দিকটায় সূর্যরশ্মি কখনো সোজাসুজি পড়ে না, তাই ওখানকার আবহাওয়াটা অন্যরকম। এই রেখাটা মোট ৮টা রাজ্যের উপর দিয়ে গেছে। তাহলে ব্লুপ্রিন্টের ভেতরের ওয়ারিং শেষ। এবার নকশার বাইরের দিকটা মানে এর বর্ডার লাইনগুলো আঁকার পালা। শুরু করা যাক ভারতের বিশাল উপকূল রেখা দিয়ে, তারপর আমরা স্থলসীমান্তগুলো দেখব। ভারতের উপকূল রেখা যে কতটা বিশাল তা এই সংখ্যাটা দেখলেই বোঝা যায়। মূল ভূখণ্ড আর আন্দামান নিকোবর লাক্ষাদ্বীপের মতো দ্বীপপুঞ্জগুলো মিলিয়ে মোট দৈর্ঘ্য প্রায় ১১,০৯৮ কিলোমিটার। এই বিশাল তটরেখা ছুঁয়ে গেছে ৯টা রাজ্য আর 4টে কেন্দ্রশাসিত অঞ্চলকে। সমুদ্রের পর এবার আসা যাক স্থলের কথায়। ভারতের মোট স্থলসীমান্ত
প্রায় 15,200 কিলোমিটার। এই ডোনাট চার্টটা দেখুন কি দারুণভাবে এটা বুঝিয়ে দিচ্ছে যে কোন দেশের সাথে কতটা সীমান্ত রয়েছে। আরেকটা জিনিস খেয়াল করার মতো, সবচেয়ে লম্বা বর্ডারটা কিন্তু বাংলাদেশের সাথে, প্রায় 4,096 কিলোমিটার। এই টেবিলটা হলো ভারতের স্থল সীমান্তের একটা কমপ্লিট গাইড। এখানে এক নজরেই দেখে নেওয়া যায় 7টা প্রতিবেশী দেশের নাম, তাদের সাথে ভারতের কোন কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সীমানা লেগে আছে, আর সেই সাথে ম্যাকমোহন বা র্যাডক্লিফ লাইনের মতো গুরুত্বপূর্ণ সীমানা রেখাগুলোর নামও দেওয়া আছে। মানে পুরো ব্যাপারটা এক জায়গায় গুছিয়ে দেওয়া। সবগুলো টুকরো তো জোড়া লাগানো হয়ে গেছে। এবার সময় এসেছে আমাদের ব্লু প্রিন্টটাকে সম্পূর্ণভাবে দেখার। চলুন এক পা পিছিয়ে এসে দেখি কিভাবে এই বাইরের সীমানা আর ভেতরের অক্ষগুলো মিলেমিশে একটা দেশের সম্পূর্ণ প্রশাসনিক রূপ তৈরি করে। এই শেষ ম্যাপটা আমাদের পুরো আলোচনাটাকে এক জায়গায় নিয়ে এসেছে। এখানে দুটো খুব ইন্টারেস্টিং কনসেপ্ট দেখানো হচ্ছে। একটা হলো আউটার শেল বা দেশের বাইরের বর্ম, আর অন্যটা হলো ইন্টারনাল নেক্সাস বা ভেতরের সংযোগ কেন্দ্র। আউটার শেল বা বাইরের বর্ম বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? এটা হলো ভারতের সেই 17টা রাজ্য যেগুলো একদম বর্ডারে অবস্থিত আর 7টা প্রতিবেশী দেশের সাথে সীমানা শেয়ার করে। এক কথায় এরাই হলো দেশের ভৌগোলিক পরিধি আর প্রথম সারির রক্ষা কবচ। আর ইন্টারনাল নেক্সাস, দেশের ভেতরের সংযোগ কেন্দ্র, সেটা হলো উত্তরপ্রদেশ। কারণটা খুব পরিষ্কার। এই একটাই রাজ্য দেশের মধ্যে সবচেয়ে বেশি, মানে 8টা অন্য রাজ্যের সাথে নিজের সীমানা ভাগ করে নিয়েছে। এটা যেন দেশের একেবারে হৃৎপিণ্ড, যা বাকি অঙ্গগুলোকে জুড়ে রেখেছে। বলা হয় প্রত্যেকটা ম্যাপ আসলে একটা গল্প বলে। তাহলে আমরা যে আকার, সীমানা আর অদৃশ্য রেখা দিয়ে এই ব্লুপ্রিন্টটা তৈরি করলাম, সেটা ভারতের কোন গল্পটা বলছে? এই প্রশ্নটা ভাবার জন্য রইল। ভারতের উত্তরের সুবিশাল পর্বতমালাকে যদি আমরা একটা বিশাল স্থাপত্য হিসেবে ভাবি, তাহলে তার নকশাটা ঠিক কেমন হবে? আজ আমরা কিছু অসাধারণ নোটের সাহায্য নিয়ে সেই স্থাপত্যের মূল ব্লুপ্রিন্টেই খুলে দেখতে যাচ্ছি। চলুন শুরু করা যাক। আমরা যেখান থেকে এই পুরো ব্যাপারটা বুঝব, তাহলে এই হাতে লেখা নোটগুলো দেখে মনে হচ্ছে কোনো এক বিশেষজ্ঞ ভারতের প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলোকে কি দারুণভাবে গুছিয়ে রেখেছেন। আমাদের কাজ হবে এই নোটগুলোকে ডিকোড করে এর ভেতরের গঠনটা বুঝে নেওয়া। আচ্ছা, ভারতের পুরো ভূখণ্ডের দিকে যদি তাকাই, তাহলে দেখব এর প্রায় 43% হল সমভূমি। কিন্তু অবাক করার মতো বিষয় হল দেশের প্রায় 29% জুড়েই রয়েছে পাহাড় আর পর্বতশ্রেণী। আমাদের আজকের ফোকাস থাকবে এর মধ্যে থাকা ওই 10.7% পর্বতশ্রেণীর উপর, যা ভারতের জলবায়ু থেকে শুরু করে সংস্কৃতি পর্যন্ত সব কিছুকেই প্রভাবিত করে। আমরা এই নকশাটা কয়েকটা ধাপে বুঝব। প্রথমে দেখব ভারতের একটা বড় ছবি, মানে এর সামগ্রিক নকশা। তারপর উত্তরের পর্বতমালার ব্যবচ্ছেদ করব। এরপরে 3টি সমান্তরাল পর্বতশ্রেণী, বৃহৎ হিমালয়ের ওপারের অঞ্চল, পূর্বাঞ্চলীয় সীমানা, আর সবশেষে দেখব কিভাবে নদীগুলো এই বিশাল ভূমিকে খোদাই করে তৈরি করেছে। তো চলুন আমাদের ব্লুপ্রিন্টের প্রথম অংশটা দিয়ে শুরু করা যাক। এখানে আমরা ভারতের ভূগোলের একটা হাই লেভেল ভিউ নেব, মানে এর প্রধান প্রধান ভাগগুলো কি কি। এই নোটগুলো বলছে ভারতকে প্রধানত 6টা প্রাকৃতিক ভাগে ভাগ করা যায়। আর দেখুন, তালিকার একদম শুরুতেই আছে উত্তরের পর্বতমালা। এটাই আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। আচ্ছা, এবার আমরা ঢুকছি একেবারে মূল কাঠামোতে। দেখুন, উত্তরের পর্বতমালা মানে কিন্তু একটা মাত্র পাহাড় নয়, এটা আসলে অনেকগুলো পর্বতশ্রেণীর এক জটিল নকশা। চলুন এই নকশাটারই এক একটা স্তর খুলে দেখি। এই যে নোটের ছবিটা, এটা কিন্তু দারুণভাবে মূল কাঠামোটা দেখিয়ে দিচ্ছে। এখানে উত্তরের পর্বতমালাকে মূলত 3টে প্রধান অংশে ভাগ করা হয়েছে: হিমালয় পর্বতশ্রেণী, ট্রান্স হিমালয় আর পূর্বাঞ্চল। এই 3টে মিলেই ভারতের উত্তরে যেন একটা বিশাল প্রাকৃতিক দেওয়াল তৈরি হয়েছে। এখন আমরা এই সিস্টেমের একেবারে হার্টে ঢুকছি, আর সেটা হলো হিমালয় পর্বতশ্রেণী। এটাও কিন্তু একা নয়, বরং 3টে সমান্তরাল রেঞ্জ নিয়ে তৈরি। চলুন এক এক করে এদের প্রত্যেকের সাথে পরিচিত হওয়া যাক। এই 3টে রেঞ্জের মধ্যে সবচেয়ে উত্তরে আর সবচেয়ে উঁচু যে শ্রেণীটা, তাকে বলা হয় হিমাদ্রি। এর বিশালতার কারণে একে বৃহত্তর বা অভ্যন্তরীণ হিমালয়ও বলা হয়ে থাকে। এই টেবিলটা দেখলে কিন্তু 3টে রেঞ্জের মধ্যে পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যায়। খেয়াল করে দেখুন, বয়সের দিক থেকে হিমাদ্রি সবচেয়ে পুরনো, প্রায় 7 কোটি বছর আগে তৈরি। আবার গড় উচ্চতার দিকে তাকালে এটা প্রায় 6000 মিটার উঁচু। আর ঠিক তার উল্টো দিকে আছে শিমালিক, যেটা সবচেয়ে নতুন
আর তুলনামূলকভাবে অনেকটাই নিচু আর কম চওড়া। হিমাদ্রির সবচেয়ে বড় পরিচয় কি জানেন? এটা পৃথিবীর সবচেয়ে অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস পর্বতশ্রেণী। মাঝখানে বড় কোনো ফাঁক প্রায় নেই বললেই চলে। মাউন্ট এভারেস্ট আর কাঞ্চনজঙ্ঘার মতো পৃথিবীর সর্বোচ্চ চূড়াগুলো এখানেই আছে। আর একটা খুব মজার ব্যাপার হলো, এর দুই প্রান্তে পর্বতশ্রেণীটা হঠাৎ করে চুলের কাঁটার মতো তীব্রভাবে বেঁকে গেছে, যেটাকে ভূতত্ত্বের ভাষায় বলে সিনট্যাক্সিয়াল ব্যান্ড। তো হিমাদ্রির ঠিক পরেই মানে এর দক্ষিণ দিকে যে রেঞ্জটা আছে সেটা হলো হিমাচল পর্বতশ্রেণী। এটাকে মধ্য হিমালয়ও বলা হয়। হিমাচল পর্বতশ্রেণীটা আসলে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ রেঞ্জ নিয়ে তৈরি। এর মধ্যে পীর পাঞ্জাল, ধৌলাধর আর মুসুরির মতো বিখ্যাত শৈলশিরাগুলো আছে, যেগুলো পর্যটকদের কাছে খুব জনপ্রিয়। এই যে হিমাচল আর তার ঠিক দক্ষিণে থাকা শিবালিক, এই দুটো প্যারালেল রেঞ্জের মাঝখানে এক বিশেষ ধরনের লম্বা উপত্যকা দেখা যায়। এগুলোকেই বলে দুন। দেরাদুন নামটা তো অনেকেই শুনেছেন, ওটা এমনই একটা বিখ্যাত দুন উপত্যকা। এবার আমরা হিমালয়ের একেবারে দক্ষিণের আর সবচেয়ে নবীন শ্রেণীটার দিকে তাকাব, যার নাম শিবালিক। শিবালিকের একটা বিশেষ বৈশিষ্ট্য হল চষ। ব্যাপারটা একটু ভাবুন তো, বর্ষাকালে যখন প্রবল জলের স্রোত পাহাড়ের নরম ঢাল বেয়ে নামে, তখন সেটা মাটিকে কেটে কেটে অসংখ্য ছোট ছোট নালা বা গিরিখাত তৈরি করে ফেলে। এই যে ভূমির ক্ষয় হয়ে যাওয়া রূপ, এটাকেই স্থানীয়ভাবে চষ বলা হয়। একটা প্রশ্ন আসতেই পারে, এই বিশাল পর্বতশ্রেণীগুলো কিভাবে একে অপরের থেকে আলাদা হয়ে আছে? উত্তরটা হলো এদের মাঝের ভূতাত্ত্বিক ফাটল বা ফল্ট লাইনের মাধ্যমে। অনেকটা দুটো বিশাল পাথরের স্ল্যাব পাশাপাশি রাখলে মাঝখানে যেমন জোরের দাগ থাকে, ঠিক সেই রকম। নোটের এই ছবিটাতে দেখুন, মেইন সেন্ট্রাল থ্রাস্ট আর মেইন বাউন্ডারি থ্রাস্টের মতো গুরুত্বপূর্ণ ফল্ট লাইনগুলোই এই রেঞ্জগুলোকে আলাদা করেছে। আচ্ছা, আমাদের নকশার পরের ধাপে আমরা বৃহৎ হিমালয়ের বিশাল দেওয়ালটা পেরিয়ে এর উত্তরের অঞ্চলে যাব। এই রহস্যময় এলাকাটি হল ট্রান্স হিমালয়, যা তিব্বতীয় হিমালয় নামেও পরিচিত। এই অঞ্চলে প্রধানত 4টে পর্বতশ্রেণী আছে: কারাকোরাম, লাদাখ, জাস্কার এবং কৈলাস। এর মধ্যে কারাকোরাম রেঞ্জটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। একে উচ্চ এশিয়ার মেরুদণ্ড বলা হয়, আর এখানেই পৃথিবীর কিছু বৃহত্তম হিমবাহ রয়েছে। চলুন এবার আমাদের মানচিত্রের একেবারে পূর্ব দিকে যাওয়া যাক। এখানে হিমালয় হঠাৎ করে দক্ষিণে একটা বাঁক নিয়ে তৈরি করেছে পূর্বাঞ্চল পাহাড়। এই পাহাড়গুলো দেখুন, উত্তর থেকে দক্ষিণে একদম পরপর সাজানো। এগুলোই ভারত আর মায়ানমারের মধ্যে একটা প্রাকৃতিক বর্ডার তৈরি করেছে। মিশমি, পাটকাই, নাগা আর মিজো পাহাড় এই অঞ্চলেরই প্রধান অংশ। এই পুরো নকশাটা বোঝার আরেকটা দারুণ উপায় আছে, যেটা একটু অন্যরকম। এবার আমরা দেখব কিভাবে বড় বড় নদীগুলো হিমালয়কে আড়াআড়িভাবে কেটে কয়েকটা আলাদা আলাদা অঞ্চলে ভাগ করে দিয়েছে। নোটের এই ছবিটা পুরো ব্যাপারটা দারুণভাবে বুঝিয়ে দিচ্ছে। এখানে নদীগুলো যেন এক একটা প্রাকৃতিক সীমানা টেনে দিয়েছে। ব্যাপারটা অনেকটা একটা বিশাল কেককে ছুরি দিয়ে 4 ভাগে ভাগ করার মতো। যেমন সিন্ধু আর শতদ্রুর মাঝে পাঞ্জাব হিমালয়, শতদ্রু আর কালীর মাঝে কুমায়ুন হিমালয়, তারপর কালী থেকে তিস্তা পর্যন্ত নেপাল হিমালয়, আর সবশেষে তিস্তা থেকে ব্রহ্মপুত্র পর্যন্ত আসাম হিমালয়। তাহলে এই নোটগুলো থেকে আমরা দেখলাম যে ভারতের উত্তরের পর্বতমালার স্থাপত্যটা কতটা জটিল, বিশাল আর দারুণ। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই স্থাপত্য কিন্তু স্থির নয়, এটা জীবন্ত, এটা এখনও বদলে যাচ্ছে। এই পর্বতগুলো এখনও একটু একটু করে উপরে উঠছে। তাই শেষে একটা প্রশ্ন থেকেই যায়, আরও 10 লক্ষ বছর